আজকে আমরা জানব পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি। আমরা জানব গতি কত প্রকার এবং কী কী, গতি কাকে বলে এগুলো নিয়ে আলোচনা করব এবং গতির বিভিন্ন সমীকরণ নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। গতি এবং স্থিতি। স্থিতি কাকে বলে? সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে, অর্থাৎ বস্তুটি যদি স্থির থাকে তখন তাকে বলা হয় স্থিতি। আর গতি হলো সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে বলা হয় গতি। আমাদের বইয়ে বিভিন্ন প্রকার গতির কথা বলা আছে, যেমন সরলরৈখিক গতি, চলন গতি, ঘূর্ণন গতি, পর্যায়বৃত্ত গতি এবং সরল স্পন্দন গতি। তাহলে সরলরৈখিক গতি কাকে বলে? কোনো বস্তু যদি সরল রেখা বরাবর চলতে থাকে তাহলে তার গতিকে সরলরৈখিক গতি বলা হয়। যেমন কোনো একটা রাস্তার উপর দিয়ে যদি একটি কার চলে অথবা আমরা যদি হেঁটে যাই কোনো রাস্তার উপর দিয়ে, তাহলে আমরা সরল রেখা বরাবর একটি দূরত্ব অতিক্রম করব, আমাদের গতিকে বলা হবে সরলরৈখিক গতি। ঘূর্ণন গতি। কোনো বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে ওই গতিকে ঘূর্ণন গতি বলা হয়। অর্থাৎ কোনো একটা বস্তুকে যদি কেন্দ্র করে অন্য একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন তাকে ঘূর্ণন গতি বলা হয়। যেমন সূর্যকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন গ্রহ উপগ্রহগুলো ঘুরতেছে, আবার আমাদের ঘড়ির একটা নির্দিষ্ট পয়েন্টকে কেন্দ্র করে, এই যে সেন্টারকে কেন্দ্র করে ঘড়ির কাঁটা ঘুরতেছে, অথবা ফ্যান নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে এর ফাঁকাগুলো ঘুরতেছে। এগুলো সবগুলো হলো ঘূর্ণন গতির উদাহরণ। এরপর আছে চলন গতি। কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন তার প্রতিটি কণা একই দিকে একই সময়ে চলতে থাকে তাহলে তাকে চলন গতি বলে। যেমন এই যে জাহাজ প্রথম ফিগারের ক্ষেত্রে, এখানে জাহাজ একবার এদিকে মুভ করছে, একবার সামনে আবার পাশে, একবার ডানে একবার সামনে একবার ডানে। তাহলে সামনে যাওয়ার সময় এটার গতিপথ পাল্টে গেছে। এবং এই চিত্র যদি আমরা খেয়াল করি তাহলে এখানে এই জাহাজটা একবার ডানে গেছে, এটা ফাঁসে সরণ হয়েছে কিন্তু এটা ডানেই যাচ্ছে, এটা সবসময় ডান দিকেই দূরত্ব অতিক্রম করছে। অর্থাৎ এর প্রতিটি কণা ডান দিকে চলতে থাকে, বাম থেকে ডান দিকে চলতে থাকতেছে। তাহলে এই ধরনের গতিকে চলন গতি বলা হয়। এই প্রথমের ফিগারটাকে আমরা চলন গতি বলতে পারবো না, কারণ এটা একবার বাম থেকে ডান দিকে গেছে, এর আবার এই ক্ষেত্রে কণাগুলো উপর থেকে নিচের দিকে যাচ্ছে, নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, আবার বাম থেকে ডান দিকে যাচ্ছে। তাহলে এই ধরনের গতিকে চলন গতি বলতে পারবো না। কিন্তু এই ক্ষেত্রে সবসময় এটার সরণ যদি একটু বাম থেকে ডান দিকে হয় তারপরেও এটার সবগুলো কণা বাম থেকে ডান দিকেই চলতেছে। পর্যায়বৃত্ত গতি। যদি নির্দিষ্ট সময় পরপর কোনো বস্তুর গতির পুনরাবৃত্তি ঘটে তখন তাকে পর্যায়বৃত্ত গতি বলে। অর্থাৎ এটি নির্দিষ্ট একটা বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করবে, এটাকে বলা হবে পর্যায়বৃত্ত গতি। যেমন এই যে ঘড়ির কাঁটা এটা একটি ঘূর্ণন গতি, আবার সাথে এটা একটি পর্যায়বৃত্ত গতিও। যেমন এই ঘড়ির মিনিটের কাঁটাটি প্রায় 60 মিনিট পর এটা এই নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে অতিক্রম করছে। আবার ঘন্টার কাঁটা 12 ঘন্টা পর অতিক্রম করছে এবং সেকেন্ডের কাঁটাটি 60 সেকেন্ড পর অতিক্রম করতেছে। আবার আমাদের হার্টবিটটা একটা নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট স্পন্দন দিচ্ছে। অর্থাৎ মিনিটে 75 বার বা মিনিটে 60 বার, যার যেরকম হয়। নর্মালি মিনিটে 75 বার, অর্থাৎ প্রতি মিনিটে এটা 75 বার স্পন্দন হচ্ছে। ঠিক একইভাবে পরের মিনিটও 75 বার, এর পরের মিনিটও 75 বার, এরকম করে এটা নির্দিষ্ট একটা স্পন্দন বজায় রাখতেছে। এই জন্য এটাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলবো। সরল স্পন্দন গতি। পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি তার যাত্রাকালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে গমন করে তাহলে তাকে সরল স্পন্দন গতি বলে। অর্থাৎ এটা যদি অর্ধেক সময় তার একদিকে যায় এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে গমন করবে। যেমন দোলনা, এই দোলনাটি আমাদের অর্ধেক সময় সামনের দিকে গেছে এবং বাকি অর্ধেক সময় পিছন দিক দিয়ে গেছে, তাহলে এটাকে সরল স্পন্দন গতি বলবো। অথবা আমাদের যে ক্লক আছে, আমাদের দেয়াল ঘড়ি যেটা আছে, এটা একবার সামনে একবার পিছনে, একবার সামনে একবার পিছনে, এই যে পেন্ডুলামের মতো এটা, তাহলে এটা একটা হবে সরল স্পন্দন গতি। এবার জানবো আমরা
দূরত্ব ও সরণ। বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। বস্তুর অতিক্রান্ত দূরত্বের সর্বনিম্ন পথকে সরণ বলে। অর্থাৎ বস্তু এটা যেদিক দিয়ে যাক না কেন, এটা সর্বোচ্চ যত দূরত্ব অতিক্রম করবে, এটা যাত্রাকালে যত দূরত্ব অতিক্রম করবে তাকে বলা হবে দূরত্ব। আর বস্তু অতিক্রান্ত দূরত্বের সর্বনিম্ন পথকে সরণ বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে যদি কোনো একটা বস্তু এদিক থেকে যায়, তাহলে এখানে ঘুরে পেঁচায় গিয়ে এখানে পৌঁছায়, তাহলে এই পুরো দূরত্বটাকে যদি আমরা ফিতা দিয়ে মাপি, তখন এটাকে আমরা বলবো দূরত্ব। আর যদি আমরা সর্বনিম্ন পথ হিসাব করি, তাহলে বস্তুটা গেছে কিন্তু এদিক থেকে, কিন্তু আমরা যদি সর্বনিম্ন পথ হিসাব করি, তাহলে এদিক থেকে সোজাসুজি আমাদের হিসাব করতে হবে। সোজাসুজি হিসাবকে বলবো আমরা সরণ। অর্থাৎ সর্বনিম্ন পথ যেটা থাকবে ওইটা সরণ। বস্তু কিন্তু এদিক থেকে যায় নাই, বস্তু এদিক থেকে গেছে, তাহলে যেদিক থেকে অতিক্রম করবে ওইটা হলো দূরত্ব। আর সর্বনিম্ন দূরত্ব যেটা আছে, কাল্পনিক হোক বা বাস্তবিক, এটাকে আমরা সরণ বলবো। বস্তু যদি এদিক থেকে বরাবর সোজা যেত, তখন সরণ আর দূরত্ব সমান হয়ে যেত। যেহেতু এটাকে আমরা সরণ বলতাম, সর্বনিম্ন পথ, আবার এদিকে যেহেতু বস্তু গেছে, তাই এটাকে আমরা দূরত্ব বলতাম। কিন্তু এখন দূরত্ব আর সরণ সমান নয়। এখন যেহেতু বস্তুটা এদিক থেকে লাল রেখা বরাবর এদিক থেকে অতিক্রম করেছে, তখন এটাকে আমরা দূরত্ব বলবো। কিন্তু সর্বনিম্ন পথ যেটা হিসাব আছে, ওইটা হলো সরণ। অর্থাৎ সরণ সবসময় সর্বনিম্ন হয়। এটা দূরত্বের সমানও হতে পারে, অথবা সরণ থেকে দূরত্ব বেশিও হতে পারে। দূরত্ব বা সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। দূরত্ব বা সরণের মাত্রা হলো এল। যেহেতু লেন্থ হিসাব করি আমরা, লেন্থের প্রথম অক্ষর এল, তাই এটাকে এল দিয়ে প্রকাশ করা হয়। দূরত্ব স্কেলার রাশি এবং সরণ ভেক্টর রাশি। দূরত্ব স্কেলার রাশি। আমরা যদি বলি 5 মিটার দূরত্ব অতিক্রম করেছি, তখন আমাদের বলতে হবে না যে এটা বাম দিক থেকে 5 মিটার নাকি এটা সোজাসুজি 5 মিটার, এটা আমাদের বলতে হবে না। অর্থাৎ যে সকল রাশিগুলোর দিক বলে দিতে হয় না, তাহলে তাকে স্কেলার রাশি বলা হয়। আর যে সকল রাশি প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, তাদেরকে ভেক্টর রাশি বলা হয়। সরণ বলে দেওয়ার জন্য আমাদের বলতে হবে 5 কিলোমিটার দক্ষিণ দিকে সরণ, অথবা 5 কিলোমিটার উত্তর দিকে, এরকম যে কোনো একটা দিক আমাদের নির্দেশ করতে হবে, তখন এটাকে আমরা বলবো সরণ। আর যদি শুধুমাত্র একটা মান দেওয়া থাকে, যেমন অতিক্রান্ত দূরত্ব 5 কিলোমিটার, এটা বাম দিকে নাকি ডান দিকে, বা উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে, এটা আমাদের বলে দিতে হবে না, তাহলে এটাকে আমরা বলবো স্কেলার রাশি। এই জন্য দূরত্ব স্কেলার রাশি, আর সরণ ভেক্টর রাশি। স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি হলো যে সকল রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, তাকে ভেক্টর রাশি বলা হয়। অর্থাৎ ভেক্টর রাশি প্রকাশের জন্য মান দিতে হবে একটা নির্দিষ্ট, এবং এটার দিক উল্লেখ করে দিতে হবে। এটা কি বাম দিকে নাকি উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে, বা উপরের দিকে নিচের দিকে, ওরকম একটা দিক বলে দিতে হবে। যে সকল রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, অর্থাৎ দিকের প্রয়োজন হয় না, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। যেমন স্কেলার রাশির মধ্যে আছে দূরত্ব, দ্রুতি, ভর। আমাদের বলে দিতে হবে না 5 কেজি ভর দক্ষিণ দিকে, এরকম বলতে হবে না। তাই ভর একটি স্কেলার রাশি, এটার দিক উল্লেখ করতে হয় না, বা দূরত্ব, এগুলো স্কেলার রাশি। ভেক্টর রাশি হলো সরণ। যেমন আমাদের বলে দিতে হবে 5 কিলোমিটার উত্তর দিকে বা 5 কিলোমিটার উত্তর দক্ষিণ দিকে, এরকম একটা দিক উল্লেখ করে দিতে হবে। তাই এখানে মান এবং দিক উভয় প্রয়োজন হয় বলে সরণ একটি ভেক্টর রাশি। ব্যাগেরও সেম একটা দিক উল্লেখ করে দিতে হবে। ওজন, ত্বরণ, এগুলো সবগুলো হলো ভেক্টর রাশি। এগুলো আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এরপর আছে দ্রুতি এবং বেগ। সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকে বেগ বলা হয়। অর্থাৎ সময়ের সাপেক্ষে কোনো বস্তু এক অবস্থান থেকে অপর অবস্থানে গমন করলে এই পরিবর্তনটাকে বলা হয়, অথবা পরিবর্তনের হার, এটাকে বলা হয় আমাদের বেগ। বেগকে বি দ্বারা প্রকাশ করা হয়। বেগের মাত্রা হলো এলটি ইনভার্স বি সমান s/t। এস হলো দূরত্বকে আমরা মিটার দ্বারা প্রকাশ করি, তাই এম দিয়ে প্রকাশ করি। আর সময়কে আমরা সেকেন্ড দিয়ে প্রকাশ করি, এই জন্য এস। যেহেতু এটা ভগ্নাংশ আকারে আছে, ওইটাকে আমরা নিচেরটাকে ইনভার্স আকারে লিখতে পারি -1 দিয়ে। এখানে যদি স্কোয়ার থাকতো তাহলে -2 লিখতাম এখানে, তাহলে এম এস ইনভার্স। ত্বরণ।
সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনকে ত্বরণ বলা হয়। অর্থাৎ সময়ের সাথে বস্তুর বেগের কী পরিমাণ পরিবর্তন হয়েছে, এটা আদি বেগ কত, শেষ বেগ কত, এটার মাঝখানে পরিবর্তন এবং সময় দিয়ে ভাগ করলে আমরা ত্বরণ পেয়ে যাই। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণের মাত্রা L/2, অর্থাৎ বি উপরে হলো বেগ এবং বেগের হার, হার মানে হলো টি দিয়ে ভাগ করা, অর্থাৎ বেগের হারকেই ত্বরণ বলে, অথবা বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলে, B/T। তাহলে বির হবে ms ইনভার্স, যেহেতু এটা বেগের একক, এর আগে আমরা দেখছি বেগের একক হলো ms ইনভার্স, তাহলে এখানে ms ইনভার্স হবে, আর টির একক হলো সেকেন্ড। তাহলে এখানে একটা ইনভার্স আছে, এটা যেহেতু নিচে, এটাকেও ইনভার্স আকারে লিখতে হবে, তাহলে এখানে একটা ইনভার্স আছে, এখানে আরেকটা ইনভার্স, তাহলে ইনভার্স 2, ms ইনভার্স 2, এটা হলো ত্বরণের একক। পরবর্তী ভিডিওতে আমরা গতির সমীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আজ এতটুকু।